নমস্কার, আমি নিতু। আমরা আবার চলে এসেছি এসটিএম হাউজে নতুন এক বিশিষ্ট অতিথিকে নিয়ে। আমরা অতিথির মুখ থেকে শুনে নেব অতিথির পরিচয়টা। বলুন। নমস্কার প্রিয় দর্শক, আমার নাম নারুগোপাল মণ্ডল, আমি চিত্র পরিচালক। আজ এসটিএম হাউসে এসে খুব ভালো লাগছে। এবার আমাদের কিছু আলোচনার পালা। হ্যাঁ দাদা, আপনি তো অনেক মুভিতে ডিরেকশন করেছেন, তো সেই মুভিগুলোর একটু নাম বলুন, দর্শককে শোনান। ছবি করেছি অনেকগুলো, আপনাদের সবার আশীর্বাদে, দর্শকদের আশীর্বাদে। প্রথম ছবি করি আকাশ এখনো নীল, তারপর বারুদে ফুলের গন্ধ, দা নাগরিক, সিক্রেট লাভ স্টোরি, তারপর করলাম অবলম্বন, এখনো দুটো কাজ চলছে, তার মাঝে করলাম দ্রৌপদী দা হরর নাইট, চলছে এখনো কাজ। তো দাদা, আপনার এই ইন্ডাস্ট্রিতে কিভাবে আসা, তার জার্নিটা একটু দর্শকদের বলে দিন। সে তো অনেক কথা, জার্নি বলতে গেলে আমি এক মফস্বলের ছেলে, খড়গপুর মেদিনীপুর জেলার ছেলে। আমি অ্যাকচুয়ালি প্রথম এসেছিলাম কাগজে অ্যাড দেখে, খবরের কাগজে কর্মখালিতে যে অভিনেতা অভিনেত্রী চাই, এখনকার দিনে প্রায় অনেকে আসেন, আমি সেইভাবেই এসেছিলাম। তারপর অভিনয় করতে এসে হঠাৎ করে এদিকে চলে গেলাম, ভালো লাগা সেই থেকেই মনে হলো একটু পরিচালনায় আসা যাক, সেই জন্য পরিচালনায় এলাম। তো আপনি কত বছর আগে ইন্ডাস্ট্রিতে আপনি পা দিয়েছিলেন এবং প্রথম মুভি আপনার কোনটা? আমি প্রথম এসেছিলাম 1999, স্কুলে পড়াশোনা করতে করতেই এসেছিলাম। আজকে দীর্ঘ অনেক বছর হয়ে গেল, তোমাদের প্লাস দর্শকদের ভালোবাসায়। তো যেটা আগে জিজ্ঞাসা করছিলে, এই সবাই, আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি যেরকম অভিনয় করতে এসে অন্য ট্র্যাকে চলে গেলাম। তো আগে ভালোবাসতে হবে, অভিনয়টা আমি ভালোবাসি না, শখে করি। তারপর দেখলাম অনেকে আমাকে সহযোগিতা করলো যে এটা ছেড়ে যদি আমি ডিরেকশনে যাই, পরিচালনায় যাই, তাহলে আমার আরো সহজ হবে। এখানে অনেক কিছু করতে হয়, যেহেতু আমি মফস্বলের ছেলে, শুদ্ধ উচ্চারণ দরকার, প্রনাউন্সিয়েশন দরকার, এটা অনেকেই বোঝে না। শুধু এলাম, অভিনয় করলাম, ভাবে বোধহয় সহজ। অভিনয় করাটা সহজ, কিন্তু তার কিছু কিছু ক্ষেত্রে অভিনয়ের দক্ষতা থাকা দরকার। সেই জন্য আমি ভাবলাম বোধহয় অভিনয়ের চেয়ে আমার এটা বেটার, সেই জন্য পরিচালনায় গেলাম। আমি এসেছিলাম 1999 সালে। তারপর প্রথম ছবি করেছিলাম আমার এক বন্ধু কাম দাদা, তার সাথে জয়েন্টে করেছিলাম 35 সেলুলয়েডে ছবি করেছিলাম। এটা হয়তো অনেকে জানেনই না, আকাশ এখনো নীল। সেই সময় অনেকগুলো হলে রিলিজ হয়েছিল এই ছবিটি। দাদা, আপনি তো অনেক মুভিতে কাজ করেছেন, তো আপনার কোনটা ভালো লাগে, ডিরেকশন না অভিনয়? খুব সুন্দর প্রশ্ন। অভিনয়টা আমি শখে করি। আমি যতগুলো ছবি বানাই, অন্যান্য আমার পরিচালক বন্ধুদের ডাকেও আমি যাই, অন্যান্য ছবিতে অভিনয় করতে আমার ভালো লাগে। আর ডিরেকশন যেটা বলেছেন, পরিচালনা আমার পেশা, এটা থেকে আমার রুজি রোজগার, জীবিকা নির্বাহ করা। দাদা, আপনার অবলম্বন মুভিটি খুব সুন্দর হয়েছে, তো দর্শকের মনও ছুঁয়েছে। তো সেই মুভিটির বিষয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই, আমাদের দর্শককে একটু বলুন। অবলম্বন ছবির কথা বলতে গেলে আমার মনে হয় আমার জীবনে বহুল প্রচারিত, এবং অবলম্বন নিয়ে অনেক প্রশংসা পেয়েছি, এটা জীবনের বড় পাওয়া। আনন্দবাজারে অনেকটা বড় করে নিউজ বেরিয়েছিল, রিভিউ হয়েছিল, বিভিন্ন কাগজেও নিউজ বেরিয়েছিল। তো অবলম্বন ছবির জার্নিটা বলতে গেলে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই অবলম্বন ছবিটা তৈরি করেছে। এমনকি সেই সময়ে অবলম্বন ছবি করতে গিয়ে করোনা কাল এলো, আমরা সবাই জানি। সেই সময় আমরা ভেবেছিলাম ছবিটা বোধহয় বন্ধ হয়ে যাবে, এবং মাঝখানে সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপরও তিনি শুটিংয়ে সময় দিলেন এবং আমার ছবিতে ডাবিং করে নিলেন। তো আনন্দবাজার লিখেই ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি অবলম্বন। আমার সাথে পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা ছবি রিলিজ হয়েছিল। ওই সময়ে দাঁড়িয়ে অবলম্বন অনেকগুলো হলে আমরা রিলিজ করেছিলাম। অবলম্বন ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, মেঘনা হালদার, পলাশ গাঙ্গুলি, আরো অন্যান্য অনেকে ছিলেন, বিশ্বজিৎ চক্রবর্তী এছাড়াও অনেকে ছিলেন। খুব বহুল প্রচারিত হয়েছিল, প্রশংসা পেয়েছিল। আশা করি আপনারা যারা দেখেননি তারাও দেখবেন,
অবলম্বন। দাদা, আপনি তো নায়িকা ঋত্বিকা সেনকে নিয়েও একটা ফিল্ম বানিয়েছেন, তো যদি আপনি বলুন একটু সেই বিষয়ে। হুম। ঋতিকা সেন এখানকার স্টারও বলা চলে, যেমন শ্রাবন্তী, হ্যাঁ, হ্যাঁ। নুসরত, কোয়েল মল্লিক, তাদের পাশাপাশি ঋতিকা সেনও প্রচুর হিট সিনেমা। হ্যাঁ, হ্যাঁ। তো ঋতিকা সেনের সঙ্গে একটা ছবি করেছিলাম, দ্রৌপদী দা হরর নাইট। হুম, এটা সাসপেন্সের স্টোরি। হুম। এটাও ভালোভাবে রিলিজ হয়েছিল, দর্শকদের ভালো লেগেছিল। দ্রৌপদী দা হরর নাইট সাসপেন্সের উপর ছবি। হ্যাঁ। ঋতিকা সেন ছিলেন এবং বোম্বের মুস্তাক খান ছিলেন, বিশ্বজিৎ চক্রবর্তী ছিলেন, এখানকার আরো অনেক শিল্পী ছিলেন। হুম, খুব ভালো ছবি, যদি কখনো সময় পাও হুম। তুমিও দেখো। আমিও বলবো ছবিটা আমরা বিক্রি করেছি ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, হ্যাঁ। অনেক অ্যাপসে, দেখবে সময় পেলে। আচ্ছা। খুব ভালো অভিজ্ঞতা। একটা কথা না বলে পারছি না, অনেকে যারা আমার মতো নতুন অভিনেতা থেকে ডিরেক্টর হয়েছে বা অনেক নতুন পরিচালকরা আসেন, তারা ভাবেন বড় স্টারদের নিয়ে কাজ করতে গেলে খুব অসুবিধা হয়, কিন্তু আমি বলবো না। আসলে আমি ঋতিকার সঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম খুব কোঅপারেটিভ, খুব সহযোগিতা করেছে। হুম, যেটা আমি তোমাদের চ্যানেলের থ্রু দিয়ে আমি বলতে চাই নতুন পরিচালকদের, স্টারদের নিয়ে কাজ করো, ভালো করে মিশে দেখো, বন্ধুত্ব করো, দেখবে কাজ করতে অনেক সুবিধে হবে। তো আমি বলবো স্টারেরাও সহযোগিতা করে, ওরা আসলে বোঝে যে কারা কাজটা করতে এসছে, কারা কাজটা করতে আসেনি। হুম। ওরাও বোঝে শুটিং হচ্ছে কিভাবে হচ্ছে, তাদের সঙ্গে মেলামেশা করুন, দেখবেন তারাও সহযোগিতা করবে। আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, তো আপনার এই যে বাংলার হিরো হিরোইনদের কোন অভিনয়টা, কার অভিনয়টা আপনার বেশি ভালো লাগে? প্রশ্নটা দারুণ। কাকে ছেড়ে কার নাম বলবো, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ঠিক। ধরুন দেবের অভিনয় ভালো লাগে, দেব যে চরিত্রটা করে হুম, ওটা আবার জিৎকে দিয়ে হবে না, আবার জিৎ যে চরিত্রটা করে ওটা আবার দেবকে দিয়ে হবে না। এরকম মিলেমিশে চরিত্র অনুযায়ী প্রায় বেশিরভাগ শিল্পীদেরই অভিনয় ভালো লাগে। হিরোদের মধ্যে তবে আমার ফেভারিট বলবো দেব। হ্যাঁ। এই নয় যে জিতের অভিনয় আমার ভালো লাগে না, জিতের অভিনয়ও ভালো লাগে। তাহলে দাদা বলুন আপনি হিরোইন। হিরোইন আমার ফেভারিট শ্রাবন্তী। ও, ঋতিকাকে নিয়ে কাজ করেছি, তবুও বলবো শ্রাবন্তীর অভিনয় ভালো লাগে। কোয়েল মল্লিক আছে, হ্যাঁ। প্রত্যেকেই ভালো। ওই যে বললাম চরিত্র অনুযায়ী, তুমি ওই চরিত্রটা কাকে নিয়ে ভাবছো, হুম, ঋতিকাকে নিয়ে ভাবছো, কোয়েলকে নিয়ে ভাবছো, কি শ্রাবন্তীকে নিয়ে ভাবছো? যেন বাংলাদেশের জয়া হাসান হ্যাঁ, হ্যাঁ, প্রচুর ছবি করছে আমাদের বাংলায় এসে, হ্যাঁ। ওর অভিনয় খুব সুন্দর লাগে। সৈনী সরকার খুব সুন্দর অভিনয় করে। হুম, সেই ক্ষেত্রে বলবো প্রত্যেকে প্রত্যেকের চরিত্র অনুযায়ী করার চেষ্টা করে। হ্যাঁ। আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আমি বললাম, আর দর্শকরাই বিচার করবেন কার অভিনয় ভালো লাগে। আপনি তো সবার কথাই বললেন, কিন্তু একজনকে কিন্তু আপনি মানে তার কথা কিন্তু আপনি বললেন না, সে হলো বোম্বাদা। ও ঠিক ঠিক, বোমাদা মানে প্রসেনজিৎ। হ্যাঁ, উনি কিন্তু ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান। হ্যাঁ। ইন্ডাস্ট্রিকে, আমাদের চলচ্চিত্র জগৎকে বাঁচিয়ে রেখেছে, এখনো বাঁচিয়ে নিয়ে চলছে, এগিয়ে নিয়ে চলছে। হুম, বুম্বাদার অবদান অনেক হ্যাঁ। ফিল্ম ইন্ডাস্ট্রির। হ্যাঁ। তো আমার একটা সময় বুম্বাদার ছবিতে কাজ করার সুযোগ হয়েছিল, চন্দ্রগ্রহণ বলে একটা সিনেমা করেছিলাম, তাতে আমি অ্যাসিস্ট্যান্ট সহকারী পরিচালক ছিলাম। চন্দ্রগ্রহণ ছবিতে বুম্বাদা ছিল, চিরঞ্জিত ছিলেন, আর অনেক শিল্পী ছিলেন। বুম্বাদা আসলে ভালো মনের মানুষ। হ্যাঁ। আর আমি যেহেতু ইম্পায় রয়েছি, সেহেতু আমাদের ইম্পার থ্রু দিয়ে প্রায়ই দেখা হয়, কোনো মিটিংয়ে দেখা হয়, কোনো সভাতে দেখা হয়। হুম। ভালো মনের মানুষ। আমার তো খুবই পছন্দ, খুব হ্যাঁ, ভালো লাগে। মানে ভাবলে অবাক লাগে, এখনো কিন্তু উনি ওনার বয়সটা ধরে রেখেছেন, তাই না? হ্যাঁ, এই বয়সে অযোগ্য ছবি দেখো, ঋতুপর্ণা বুম্বাদার 50তম ছবি হ্যাঁ, জুটি, হ্যাঁ, এখনো চলছে। হ্যাঁ। খুব ভালো, উনি ফিগারটা ধরে রেখেছেন, মেনটেন করেছেন। উনাকে দেখে এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের শেখা উচিত। তো বোম্বাদার আমার একটা মানে ফিল্ম ভীষণই ভালো লাগে, সেটা হলো প্রতিবাদ। আমি অনেক ছোটবেলায় দেখেছি, আর আমার ওনার ফিল্ম এত ভালো লাগে বলার মানে কোনো ই নেই। কিন্তু বলুন তো আপনার কোনটা ভালো লাগে? না, প্রতিবাদ ছবিটা আমি যখন গ্রামে ছিলাম মফস্বলে, তখন আমার ভালো লেগেছিল। হুম, তো ওই ছবির গানগুলো হিট হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। অর্পিতা পাল প্রথম হ্যাঁ, আত্মপ্রকাশ হ্যাঁ, করেছিল। তো বুমাদা তখন কমার্শিয়াল ছবি করতেন। এছাড়া এখন যে ছবি ট্রেন্ড পাল্টে গেছে, কমার্শিয়াল ছবি,
তারপরে সব ছবি ব্যবসায়িক ছবি। এখন আর্ট প্রিন্ট টাইপের যেগুলো আমরা বলি, যেরকম এখন এসছে অযোগ্য। হ্যাঁ তারপরে বুমাদার আমি শঙ্খচিল দেখেছিলাম, গৌতম ঘোষ চিত্র পরিচালক ছিলেন, অসাধারণ অভিনয় শঙ্খচিল। এছাড়া অনেক ছবি করেছেন, অনেক জাতীয় পুরস্কার এনে দিয়েছেন বাংলাকে। হ্যাঁ, তারপর মনের মানুষ। হ্যাঁ, মনের মানুষও গৌতম গানগুলো ঘোষ কিন্তু পরিচালক। খুবই সুন্দর। দাদা, আপনি তো একজন বিশিষ্ট পরিচালক, তো আরো ইন্ডাস্ট্রিতে যারা আছে বিশিষ্ট পরিচালক, তাদের বিষয়ে আপনি কিছু বলুন। আমাদের বর্তমান সমাজে বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে অনেক চিত্র পরিচালক ছবি বানিয়ে যাচ্ছেন, বিশেষ করে কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি। ওনারা এক অন্য ধারার ছবি চালিয়ে যাচ্ছেন, বানাচ্ছেন ছবি, এবং দর্শক নিচ্ছেন। এখন দর্শকদের চাহিদাটা বেড়েছে। হ্যাঁ যেরকম রাজ চক্রবর্তী, উনার ছবি বানানোর স্টাইল আলাদা। হ্যাঁ রাজ চক্রবর্তী আলাদা বানান, একসময় মঞ্জন চৌধুরী বানাতেন, আবার তারপরে এলেন সুখেন দাস, তারপরে এলেন স্বপন শাহ, হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্ত। পরে পরে বর্তমান সমাজে যারা, তাদের মধ্যে অন্য ধারার ছবি বানাচ্ছেন সৃজিত মুখার্জি। আবার বলতে গেলে মৈনাক ভৌমিক, তিনি অন্য ধরনের ছবি বানাচ্ছেন। আবার অভিনেতা থেকে চিত্র পরিচালক হয়েছেন অরিন্দম সিং, তিনিও এখন ভালো ছবি বানাচ্ছেন। নিতিন মাসি, সেই যে সাসপেন্সের ছবি কোয়েলকে নিয়ে, মানে ওনারাও সব মহিমায় কাজ করে চলেছেন। আবার এখনকার দেবজিৎ, কোয়েল, শ্রাবন্তী, ওনারাও কৌশিক গাঙ্গুলির ছবিতে অভিনয় করেছেন, কমার্শিয়াল ছবি ছেড়েছে। তো ওনারাও বুঝতে পারছেন যে ছবির এখন ট্রেন্ড, গল্প অনুযায়ী, গল্পের চরিত্র অনুযায়ী, দর্শকের চাহিদা অনুযায়ী প্রত্যেকেই নিজেকে পরিবর্তন করছেন, নিজেদের পরিবর্তন করছেন। সেই জন্য বলতে হয় কি, প্রত্যেকে নিজের নিজের জায়গায় ঠিক। কৌশিক গাঙ্গুলি আমার ফেভারিট ডিরেক্টর। দাদা, আপনি কোথা থেকে ডিরেকশনটা শিখেছেন? ডিরেকশন শেখা বলতে, আমি তো যেহেতু এই প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলাম, আমার একটা প্রোডাকশন হাউস রয়েছে, তো সেহেতু আমি সময় পেলে বিভিন্ন পরিচালকদের শুটিং দেখতাম স্টুডিওতে। আমার প্রথমত হাতে খড়ি অঞ্জন ব্যানার্জি, যিনি শ্রীমতী ভয়ঙ্করী ছবি বানিয়েছিলেন, ওনার কাছেই হাতে খড়ি। তাছাড়া বিভিন্ন চিত্র পরিচালকদের ফ্লোরে দিয়ে কাজ দেখেছি, দেখার সুযোগ হয়েছে। আমাকে সুযোগ করে দিয়েছে এখানে কাজ করার সোমনাথ কর, যে বড় এডিটর। অজয় কর ছিলেন চিত্র পরিচালক, সপ্তপদী হারানসু ওনার নাতি। ওনাকে ইন্ডাস্ট্রির সবাই চেনেন। উনি আমাকে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন। তারপর মূল কথা হচ্ছে নিজের প্রেরণা বা নিজের উদ্দেশ্য। আমার লক্ষ্য ছিল, নিজের চেষ্টা ছিল, সেই জন্য এই জায়গায় আসতে পেরেছি। শেখা তো দেখে শেখা, টেকনিক্যাল পার্ট তো দেখে শেখা যায় না, অভিজ্ঞতা দরকার বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, আমি যেরকম একসময় সেলুলাইটে ছবি বানিয়েছি, 35 আমার সিনেমা রয়েছে, 35 ছবি বানিয়েছি। আবার এখন সেই ছবিটার নাম কি? ওই যে বললাম আকাশ এখনো নীল, যেন বারুদে ফুলের গন্ধ, ওগুলো আগেকার ছবি আমরা বানিয়েছি। এবার এখন যেটা চলছে ডিজিটাল ফর্মে, ডিজিটালেও ছবি বানিয়েছি, বানাচ্ছি, কারণ যুগের সঙ্গে সঙ্গে আমাকে পরিবর্তন করতে হচ্ছে, শিখতে হচ্ছে। দাদা, আপনি তো সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে অনেক কাজ করেছেন, তো আপনি একটু বলুন তার সম্পর্কে কেমন অভিজ্ঞতা হয়েছে? সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম। বাংলা ছবিকে বিশ্বের দরবারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় দ্বারাই, সত্যজিৎ ছবি দ্বারাই কিন্তু বিশ্বের দরবারে আমরা পৌঁছে গেছি বাংলা সিনেমা সম্পর্কে। তো আমার সৌভাগ্য, সৌমিত্র বাবুকে নিয়ে আমি নিজের 6টা ছবি করেছি। আর নষ্টপুরের ছবি করেছি, সিক্রেট লাভ স্টোরি করেছি, আর এই করলাম চেনা প্রেমের গল্প, তাছাড়া করলাম ভ্যালেন্টাইন্স ডে, যেটা আমার শেষ ছবি হলো অবলম্বন। তো অবলম্বন ছবিটা করার সময় ওনার কাছে তো আমি অনেক কিছুই শিখেছি। সবচেয়ে বড় কথা যেটা আমি দর্শকদের বলতে চাই, সময়, টাইম, পাঞ্চুয়ালিটি। উনি যদি বলেন 10টা, ঠিক উনার গাড়ি দেখতে হবে 9টা 59, উনাকে দেখে সময়। আর অভিনয় তো পরতে পরতে শিখতেই হয়। উনি একটা ছোট্ট যদি একটা ভুল থাকে, যতক্ষণ না ঠিক হচ্ছে উনি শট। আমি আমার একটা ছবিতে 3বার শট নিলাম, আমি বললাম স্যার আরেকবার যাবো, উনি বললেন কেন? সব ইউনিট স্তব্ধ। সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলছি আমি আরেকবার টেক নেব, আমি বললাম আরেকটু এইটা চাই। উনি শটটা এত সুন্দর দিলেন, আমি অবাক হয়ে গেলাম।
ওনার কাছে শেখার সময়ে জ্ঞান এবং অভিনয়, শুদ্ধ উচ্চারণ, একটা ছোট্ট ডায়লগকে এত সুন্দর করে স্ক্যানিং করে অভিনয় করবেন, চোখের রিয়াকশন এত সুন্দরভাবে দর্শকদের মোহিত করে রাখবেন। ওই জন্য সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সত্যজিৎ রায়ের বেশিরভাগ ছবিতেই উনি অভিনয় করেছেন। তো সবই তো শুনলাম, তো এবার আপনার ছোট্টবেলার কাহিনী বলুন। আপনার ছোট্টবেলা কেমন ছিল, কেমন দুষ্টুমি করতেন সেই সব। ছোটবেলা ছোটবেলা বলতে গেলে অনেক কিছু মনে পড়ে যায়, শৈশবের দিনগুলো। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমার মামার বাড়ির সামনে একটা নদী ছিল, আমরা নদীতে পুকুরে মাছ ধরেছি, সাঁতরে গিয়েছি, সেই জন্য আমি কোনো বিষয়ে ভয় পাই না, আমার কনফিডেন্স লেভেল বেশি। ছেলেবেলায় আমি গল্পের বই পড়তে ভালোবাসতাম, খেলাধুলা করতাম, তবে ফুটবল ক্রিকেট না, ডাঙ্গুলি ছেলেদের বেশি রিক্সে যেতাম, হাডুডু খেলা খেলতাম, এটা আমার প্রিয় ছিল। তারপর ছেলেবেলার ঘটনা বলতে গেলে, আমি যখন স্কুলে পড়তাম তখনই আমি স্কুলে অভিনয় করতাম, সেই থেকে আমার স্যারেরা প্রেরণা জোগালো। স্কুলের অভিনয় করছি এবং তার সাথে স্কুলে নাটকের ডিরেকশনও দিয়েছি। শিক্ষকদের সামনে ডিরেকশন দিয়ে আবার 4জন শিক্ষক আমার নাটকে, আমার ড্রামাতে অভিনয় করেছিলেন আমার পরিচালনা। এইটাই জীবনের বড় পাওয়া, সেখান থেকেই প্রেরণা, এই আর কি। তাছাড়া যে কথা না বললেই নয়, অনেকে জানেনই না, আবার অনেকে জানেন আমার বন্ধু। তো আমি একটা, আমাদের এখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়েই কিন্তু, শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেই কিন্তু আমার ছবি একটা পুরস্কৃত হয়েছিল। এবং সেই ছবি আমি যখন পুরস্কার পেলাম ফিল্ম ফেস্টিভ্যালে, আরো প্রেরণা পেলাম। পুরস্কার পেতে কার না ভালো, সেই জন্য বলবো মিলেমিশে এইভাবে চলে যাচ্ছে। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লেগেছে। তো দাদা, আপনি তো গ্রামের ছেলে, আগেই বলে দিয়েছেন। তো গ্রাম থেকে এই যে কলকাতায় এসে এতটা কষ্ট করে, তো আপনি কি মানে গ্রাম থেকে এখানেই থাকতেন? তো আমাদের কলকাতাটা কেমন লাগে আপনার? আমি আবারও বলি, আমি মফস্বলের ছেলে। আমি প্রথম বাড়ি থেকে যাতায়াত করতাম, তখন আমাদের বাস ভাড়া ছিল 18 টাকা, এখন সেই বাস ভাড়া হয়েছে 240 টাকা, মানে কবেকার কথা। তো প্রথম এসে কাজের জন্য আসতাম, অনেক বন্ধু বান্ধবদের বাসায় থাকতাম। তারপরে আস্তে আস্তে যখন একটু কাজ বাড়তে থাকলো, আসলে বলবো কি যে জার্নিটা যে খুব ভালো না, সবাইকেই কষ্ট করতে হবে, স্ট্রাগল সবার জীবনেই থাকবে কম বেশি। তো সেইটা ক্রমে যখন কাজ বাড়তে শুরু করলো, সবার সহযোগিতা পেলাম, তখন নিজে বাসা ভাড়া করে থাকতে শুরু করলাম। তারপর আস্তে আস্তে এই একটা ছবি পেতে থাকলাম, ছবির পরে করছি, আজ এই অবস্থা। তো আপনার আর এখন হ্যাঁ বলো। আপনার কলকাতাটা ভালো লাগে? কলকাতা তো ভালোই লাগে, খুবই ভালো। গ্রামও ভালো লাগে, মাঝে মাঝে গ্রামের কথা মনে পড়ে। সবথেকে মনে পড়ে পুকুরে মাছ ধরা। মাছ ধরা, সাঁতার কাটা, খুব সুন্দর। হ্যাঁ, আর এই জমি থাকে, ক্ষেত, ধান ক্ষেত, ওখানে ঘোরা, সবই ভালো লাগে। হ্যাঁ, মাঠ ঘাট, নতুন পরিবেশ, খোলা হাওয়া। হ্যাঁ, খোলা হাওয়া। এখানে কলকাতায় হ্যাঁ, এখানে সেটা পাওয়া যায় না। গ্রামে গেলে যেরকম মেঘ, খোলা আকাশ, সবুজে ঘেরা গ্রাম, এখানে শহরে তো ক্রমশ কি হচ্ছে, বড় বড় বিল্ডিং এ ঢাকা পড়ে যাচ্ছে, আকাশ কমই দেখা যায় ছাদে না উঠলে। এই নিয়েই চলছে আর কি শহরে। আমরা বাঙালি দাদা, আপনিও বাঙালি, আমিও বাঙালি। তো বাঙালির তো খাবারটা বেশি হয়, মানে অতিরিক্ত ভালো খাবার আমরা যেটা খাই। তো আপনার কোন খাবারটা বেশি পছন্দ? আমার প্রিয় খাবার, তাই তো? প্রিয় খাবার, প্রিয় খাবার বলতে গেলে অনেক কিছুই। বাঙালি মানে তো মাছ ভাতে বাঙালি, তো আমার প্রিয় খাবার মাছের ঝোল ভাত। আর একটা জিনিস শুনলে অনেকে হয়তো হাসি পাবে, মাছের টক। বললাম মাছের টক যদি আমার খুব ভালো লাগে। আজও আমি দেশের বাড়ি গেলে মাছের টক দিয়ে ভাত খাই, খুব প্রিয় খাবার। তারপরে পায়েস আমার প্রিয় খাবার। আবার এটা কিছুক্ষণ পর বলবে কি পড়তে ভালো লাগে, আমার গল্পের বই পড়তে ভালো লাগে। আমার প্রিয় খেলাধুলা বলে দিয়েছি। আর এই ফিগার চেহারাই দেখতে পাচ্ছেন, আমার মেনটেন করার কিছু নেই। এখন কলকাতাতে এসে যা পাই খাই, ভাত রুটি সবকিছুই খাই। তো বাঙালিদের মাছ ভাত তো প্রিয় খাবার, আমারও ভালো লাগে, সবারই ভালো লাগে, বাঙালি মানে মাছ ভাত। তো ফাস্ট ফুডে আপনার কি পছন্দ? ফাস্ট ফুড আমি চাউমিন খাই, চাউমিনটা আমার একটু ভালো লাগে।
রোল ফোল আমার কিছুই ভালো লাগে না, চিলি চিকেন ভালো লাগে। আর ইডলি ধোসা সাউথ ইন্ডিয়ান, এটা আমার ফেভারিট খাবার, সময় পেলে খাই। দই বড়াও আমার ভালো লাগে। ঠিক আছে। আপনার যে আপকামিং যে সিরিয়ালগুলো বা মুভিগুলো আসছে সেটা কি তাড়াতাড়ি আসছে না একটু লেটে আছে? না, আমার কাজ চলছে, ছবির কাজ চলছে। দর্শকের উদ্দেশ্যে জানাই, আমার 3টে ছবির কাজ চলছে। একটা হচ্ছে লাভ স্টোরি, দিওয়ানি বলে একটা ছবির কাজ চলছে, শেষের পথে। আর যেটা ছবি আসছে আমার, সিক্রেট লাভ স্টোরি 2 আসছে। এটা অবশ্যই সবাইকে দেখতে হবে। আর বাংলার ছবির দর্শকদের উদ্দেশ্যে বলবো, বাংলা ছবি দেখুন, সিনেমা হলে গিয়ে দেখুন। তাহলে আমাদের এই সিনেমা যে জগৎ, চলচ্চিত্র জগৎ, সবার মঙ্গল হবে। আপনি তো অনেক নতুন ছেলে মেয়েদেরকে কাজ দিচ্ছেন এবং কাজ দিন, তো নতুন কি ওই ফিল্মে কি নতুন মানে ছেলে মেয়ে এসছে? হ্যাঁ, আমার যে ছবিগুলো চলছে, আসছে আপকামিং, তো এতেও নতুন হিরো হিরোইন রয়েছে। পাশাপাশি অনেকে অভিনয় করছেন, বিশ্বজিৎ চক্রবর্তী, শান্তনু মসুদ, রবিপ্রভা দত্ত, আরও চারপাশে দীপঙ্কর দে, অনেকেই রয়েছে যারা কাকা জেঠা দাদু, তাদের যে চরিত্র থাকে, পারিপার্শ্বিক যে হ্যাঁ চরিত্র। হ্যাঁ হ্যাঁ। এবং আমি নতুনদের নিয়ে কাজ করতেই ভালোবাসি। ঠিক আছে। দাদা, আপনি তো লাভ স্টোরি ফিল্ম তৈরি করছেন, বানাচ্ছেন, আবার আসবে, তো আপনার জীবনে প্রেমের কাহিনী বা রোমান্টিক কিছু আপনি একটু বলুন। মানে আমার নিজের হ্যাঁ। লাভ স্টোরি বলতে কি হয়, আমার যা প্রেম বা আমার যা কাজ, তা আমি পর্দায় শিল্পীদের দ্বারাই দেখাই। ও, আর লাভ বলতে গেলে আমার প্রত্যেক সময়ই ভালোবাসা আছে। ভালোবাসা। মানে আমি প্রতিটা ছবি করতে গেলে হিরোইনদের কাছে ইমোশনাল হয়ে পড়ি, হিরোইনরা আমাকে ভালোবেসে দেয়। না না, ভয় পাচ্ছি না, আমার বউ এসব জানে, চাপ নেই। না না তো প্রেম প্রত্যেকটা মানুষের থাকা উচিত। হ্যাঁ। ইমোশনাল না থাকলে অভিনয় করা যায় না, আর মানুষকে ভালোবাসা যায় না। তো আপনার জীবনে কখনো কি দুঃখ টুক্ষ এসছে? দুঃখ সুখ দুঃখ নিয়েই তো জীবন। হ্যাঁ, কখনো দুঃখ থাকে, দুঃখ এখনো আছে। আমি কলকাতা শহরে রয়েছি, আমার পরিবার বাইরে থাকে দূরে। মাঝে মাঝে মনে হয় এই যে আমি স্যাক্রিফাইস করছি, ছেলে মেয়েদের ছেড়ে এখানে আছি, আমি তাদেরকে সময় দিতে পারছি না, এটা মাঝে মাঝে নিজেকে মনে হয়, দুঃখ মনে হয়, নিজের কাছে নিজেকে অবাক লাগে। এটাকে আমি তাদের সাথে ঠিক করছি, কিন্তু আমাকে তো আমার লক্ষ্যে পৌঁছতে হবে, সেই জন্যই পথ চলা। হ্যাঁ, লক্ষ্যে পৌঁছানোর জন্য তো অনেক কিছুই ত্যাগ করতে হয়। তো আপনার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আমার দুটোই, লাভ ম্যারেজ তারপরেই অ্যারেঞ্জ করে বিয়ে হয়েছে। তো তাহলে এবার দর্শকরা বুঝে নিন। তো দাদা, নতুন যে ছেলে মেয়েরা আসছে ইন্ডাস্ট্রিতে অভিনয় করার জন্য, হিরো হিরোইনের, তো তাদের বিষয়ে কিছু বলো। তাদের বিষয় না, আমি ওদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যারা নতুনরা অভিনয় করতে আসছো তোমরা, তাদের উদ্দেশ্যে বলবো, অভিনয়টা জেনে আসা ভালো। অভিনয় কোথাও ভালো জায়গায় শিখে অভিনয় করতে গেলেই ভালো, করতে আসা ভালো। আর চোখ কান খোলা রাখতে হবে, যে কোনো মানুষের ফাঁদে পা দেবেন না। এখানে সৎ অসৎ অনেক প্রোডাকশন হাউস আছে, যারা প্রকৃত কাজ করে তাদের সাথেই যোগাযোগ করে। অনেক ছেলে মেয়েরা আসে, তারা দিক বিদিক না ভেবেই চলে আসে, ভালো চেহারা লোক দেখছে, মানুষ দেখছে, তাদের দিকে চলে আসে, অনেক টাকা পয়সা অনেক জায়গায় দিয়ে দিচ্ছে। অনেক প্রোডাকশন হাউসে টাকা পয়সা প্রলোভনে পড়ে টাকা দিয়ে দেয়, দিয়ে তারা আর খুঁজে পাচ্ছে না, প্রোডাকশন হাউস উঠে চলে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, অভিনয়টা জেনে বা কোথাও থেকে শিখে এসো এবং চেষ্টাটা চালিয়ে যেতে হবে, সফল একদিন না একদিন হবেই। চেষ্টা তো সফল একদিন হয়। তো দাদা, আমরা তো আপনার বিষয়ে অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম। সৌমিত্র চ্যাটার্জি যে আছে, তিনি মারা গেছে, তার বিষয়ে শুনলাম। তো আমাদের অনেকক্ষণ ধরে আড্ডা হলো, আড্ডাটা খুব সুন্দর হলো, খুব ভালো লাগলো আপনার সঙ্গে আড্ডাটা দিয়ে। আমি আমার অনেক কথা দর্শকদের সামনে বললাম, তোমাকে শেয়ার করলাম। হ্যাঁ, তো আমার তো খুবই ভালো লেগেছে, আর দর্শকদেরও ভালো লাগবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে হবে? তো আপনারা সবাই এই চ্যানেলের সাথে থাকবেন, এই চ্যানেলটি দেখবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আমাদের যে অনুষ্ঠান চলছে, আলোচনা সভা চলছে, বিভিন্ন রকম টক শো চলছে, সেটা আপনাদের কেমন লাগছে আপনারা মূল্যবান মতামত দেবেন। এক কথায় আজকের বিকেলটা ভালো কাটলো। হ্যাঁ, বিকেলটা আমাদের খুবই ভালো কাটলো, জমজমাট হলো, আর দর্শকদেরও মনে হয় খুবই ভালো লাগবে।
দাদা আমাদের তো অনেক সময় হয়ে গেছে, এখন আমাদের অনুষ্ঠানটা শেষ করব। তো আপনি দর্শককে কিছু বলুন। ঠিক, ছেদ না টানার ইচ্ছে থাকলেও ছেদ তো একসময় টানতেই হয়। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো STM স্টুডিওকে। আমি আসতে পেরে আজকে খুব ভালো লাগছে, এত সুন্দর আড্ডা হলো। তো আমি দর্শকদের বলবো আপনারা সবাই STM এর সাথে থাকুন, ভালো থাকবেন, খুশিতে থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা এইখানেই আমাদের শোটা শেষ করছি। নমস্কার। সবাই ভালো সবাই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। থাকবেন।